প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি সোমশুভ্র। গল্প হলেও সত্যির আরেকটি পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। এতদিন আমি শোনাচ্ছিলাম তোমাদের কাছে প্রত্যক্ষদর্শীদের নিজের মুখ থেকে তাদের জীবনের কিছু অতিলৌকিক অভিজ্ঞতার কথা। এই যে বিষয়টি, মানে প্রত্যক্ষদর্শীদেরকে তোমাদের সামনে নিয়ে আসার যে প্রচেষ্টা, সেটি কিন্তু জারি থাকবে। এর মাঝে নিজে একবার চলে এলাম তোমাদেরকে কিছু গল্প বলতে। এও কিন্তু এক প্রত্যক্ষদর্শীর কথা, যেটা তোমাদেরকে আমি আজকে বলবো। তবে তিনি নিজে ভিডিওর সামনে এসে বলার সুযোগ পাননি, কিন্তু মানে তিনি অনেকটা দূরে থাকেন। তিনি আমাকে টেলিফোনে জানিয়েছেন পুরো বিষয়টা। আর আমি সেই কাহিনীটি, মানে সেই ঘটনাগুলি তোমাদের সামনে আজ পরিবেশন করব। থাম্বনেলটা নিশ্চয়ই দেখেছো। থাম্বনেলে লেখা রয়েছে চা বাগানের ভূত। তো আজকে আমার গল্পের বিষয়, মানে গল্পের পটভূমি কিন্তু চা বাগান। উত্তরবঙ্গের কোনো এক চা বাগানের গল্প। আমি খুব স্বাভাবিকভাবেই আসল নামগুলো বা আসল স্থানগুলো, সেগুলো কিন্তু আমি উহ্য রাখব, মানে আমি বলবো না। কেননা সেই সমস্ত জায়গাতে আজও মানুষ আছেন এবং রমরমিয়ে সেই চা বাগান চলছে, তাদের বুকে অনেক অনেক রহস্য জমা নিয়ে। আজকে আমি যেই গল্পটা বলবো, মানে যেই কাহিনীটা আমি শেয়ার করব, সেটি আমাকে বলেছে আমার এক বোনের বান্ধবী। আমার এক বোন বৈবাহিক সূত্রে, মানে তার স্বামী চা বাগানে কাজ করতেন। তো একজন উচ্চপদস্থ তিনি ওখানকার কর্মী। তো আমার বোন বিয়ে হয়ে চা বাগানে দীর্ঘকাল সময় কাটিয়েছে। আর সেখানেই তার পরিচয় হয়েছে এই ভদ্রমহিলার সঙ্গে, যার অভিজ্ঞতার কথা আজ আমি তোমাদের সামনে উপস্থাপন করব। এই যে ভদ্রমহিলা যিনি আমাকে গল্পটি বলেছেন, তাকেও আমি আমার বোন বলেই রেফার করব, কারণ আমার বোনের বন্ধু, সেও আমার ভগ্নী সমা, আমার বোন। আমি বোন করে বলতে হয়তো সুবিধাই হবে, তোমাদের বুঝতেও সুবিধা হবে। তো ধরে নিচ্ছি সে আমার আরেক বোন। তো আমার সেই বোন উত্তরবঙ্গের একটি চা বাগানে তার স্বামীর সঙ্গে একটি সুন্দর বড় বাংলোতে সে থাকে। আর তোমরা যারা চা বাগান সামনে থেকে দেখেছো, তারা জানো যে চা বাগান কিন্তু অসম্ভব সুন্দর একটা জায়গা। আর সেই জায়গার মধ্যে কিন্তু একটা গা ছমছমে রহস্যের আমেজ সবসময় জড়িয়ে থাকে। পাহাড়ের গায়ে সবুজ শ্যামল চা বাগান, আর সেই পাহাড়ের চূড়ায় বিরাট বিরাট সাহেবি বাংলো, গাছগাছালির ফাঁক দিয়ে দেখা যায় সেই বাংলো, মোস্টলি কাঠের, সেই সব কাঠের বাংলোগুলো দেখা যায়। আর চারিদিকে ঘন কুয়াশার আস্তরণ, সেই সমস্ত কিছুটা মিলিয়ে একদম যেন একটা হলিউডের ছায়াছবি, একদম থ্রিলারের পটভূমি যেরকম হয়, একদম সেই রকম অসম্ভব সুন্দর, অথচ ভীষণ রকমের রহস্যময় এই অঞ্চল। আর চা বাগানে, জানো তো বন্ধুরা, আমি ছোটোবেলা থেকেই শুনে আসি যে চা বাগানে কিন্তু প্রচুর ভূতের গল্প আনাচে কানাচে লুকিয়ে থাকে। চা বাগানে নাকি এরকম অনেক কিছু ঘটে, অনেক কিছু দেখা যায়, এবং পরিবেশটাই এমন অদ্ভুত নিঝুম নিস্তব্ধ যে এরকম গল্প কিন্তু সেখানে, মানে এরকম নানান রকম রহস্যময় ঘটনা সেখানে
ঘটেই থাকে। তো আমার এই বোনের কাছে আমি যা শুনেছি আমি সেটাই তোমাদেরকে বলছি। আমার এই বোন বিয়ের পর চা বাগানে তার স্বামীর সঙ্গে এরকম সুন্দর একটি বড় মনোরম বাংলোতে সে বাস করে। মনোরম বটে, কিন্তু নিঝুম, চারিদিকে একদম নিস্তব্ধতা বিরাজ করছে। সেই ওখানে থাকার সময় একদিন সন্ধেবেলাতে সবে সূর্য পাটে বসেছে, হালকা কমলা আভা হয়তো লেগে রয়েছে আকাশের গায়ে, কিন্তু আধার নেমে আসছে দ্রুত। ঝপ করে সন্ধ্যা নেমে আসছে পাহাড়ের বুকে। এইরকম সময় আমার সেই বোন শুনতে পাচ্ছে যে দরজার বাইরে থেকে কেউ তাকে মেমসাব মেমসাব এরকম করে ডাকছে। তো যারা চা বাগানে থাকেন, উচ্চ পদে যারা কাজ করেন, তাদের তো অনেক স্টাফ থাকে, সিকিউরিটি গার্ডস থাকে, কাজ করার জন্য অনেক, বাড়ির কাজে হেল্প করার জন্য অনেক রকম ডোমেস্টিক হেল্পস থাকে। তো সেরকমই কেউ। তো আমার এই বোনটি ভেবেছে যে বোধহয় তাদের কোনো একজন স্টাফ তাকে বাইরে থেকে ডাকছে। সে তো তৎপর হয়ে গিয়ে দরজা খুলেছে, খুলে দেখছে কেউ তো নেই, বাইরে কেউ নেই। তো এত স্পষ্ট একটা ডাক, মানে বাইরের কোলাহল তো ওই সব জায়গায় থাকে না। একদম নিস্তব্ধ নিঝুম একটা বাংলো বাড়ি, আর তার বাইরে একদম স্পষ্ট একটা পরিচিত গলায় মেমসাব মেমসাব বলে ডাক। তো আমার সেই বোনের তো একটু গাটা ছমছম করে উঠেছে। বা তো সে কিন্তু, আমরা যা হয়, আমরা র্যাশনাল বিংস, তো আমরা সব কিছুর একটা যুক্তি খোঁজার চেষ্টা করি। তো সে ভেবেছে যে ও কিছু না, আমার হয়তো একটা ভ্রম হয়েছে, মানে আমি হয়তো হঠাৎ করে অন্যমনস্ক ছিলাম, হঠাৎ করে মনে হয়েছে কেউ ডেকেছে, আসলে কেউ ডাকেনি। কিন্তু 2-3 দিন পর আবার এক জিনিস, মানে দ্য সেম থিং হ্যাপেন্ড। ওই একই রকমভাবে দরজার কাছে মেমসাব মেমসাব। এই সময় হয়েছে কি, আমার সেই বোনের ছোট্ট ছেলেটি, একদম একদম বাচ্চা, সে ছুটতে গিয়ে জানলার পর্দাটা সরিয়ে দিয়েছে। মানে যেই জানলা দিয়ে কিনা সদর দরজার সামনেটা বেশ পরিষ্কার দেখা যায়, সেই বড় বড় কাঁচের সার্সি দেওয়া জানলাগুলো মনে করে দেখো, তো সেই জানলা দিয়ে স্পষ্ট দেখা যাবে বাইরে কে দাঁড়িয়ে আছে। কিন্তু অবাক হয়ে গেল, মানে সঙ্গে সঙ্গে, মানে যখনই মেমসাব বলে ডেকেছে, বাচ্চাটি দৌড়ে এসে সঙ্গে সঙ্গে পর্দাটা সরিয়ে দিয়েছে। বাইরে কিন্তু এইবারেও কেউ। এইবারে আস্তে আস্তে আমার এই বোনটির মনে ভয়, একটু একটু করে একটু ভয় প্রবেশ করছে যে 2 দিন পর পর হলো। প্রথম দিন না হয় তার নিজের ভুল, কিন্তু পরের দিন তার ওই ছোট্ট শিশুও সে তো শুনেছে, এবং সে শুনেছে বলে সেই বাচ্চাটি এসে সঙ্গে সঙ্গে জানলার পর্দা সরিয়েছে। কিন্তু তার মানে সে একা শোনেনি, ডাকটা তার বাচ্চাও শুনতে পেয়েছে, ছোট্ট ছেলেটি শুনতে পেয়েছে। তো স্বামী বাড়ি ফিরে আসার পর সে জানায় যে দেখো, এই রকম কিন্তু 2 দিন একই রকম ঘটনার সম্মুখীন আমি হলাম, এবং 2 দিনেই কিন্তু আমি কোনো উৎস খুঁজে পাইনি যে কে আমাকে ডাকলো। স্বামী এটা যথারীতি বিশ্বাস করেননি, বা হয়তো বিশ্বাস না করার ভান করেছেন, কারণ তিনিও যদি ভয় পেয়ে যান তাহলে তার পরিবার তো আরও ভীত হয়ে পড়বে। তো স্বামী বলেছেন ও কিছু না, ও তোমাদের মনের ভুল। পাহাড়ে নানান রকম আওয়াজ যেরকম হয়, একদম নিস্তব্ধ নিঝুম, তো দূরের আওয়াজও মনে হয় যেন কাছে, বা বাতাস চললে নানান রকম অদ্ভুত অদ্ভুত শব্দ হতেই পারে, এরকম কিছু একটা হয়তো ঘটেছে তোমাদের সঙ্গে। তো ব্যাপারটা তো এইখানে মোটামুটি স্থগিত হয়ে গেল।
এরপরে কি হয় যে বছরে একবার দুবার এই বোনটির যে শাশুড়ি মা তিনি আসেন, ছেলে বৌমার সঙ্গে নাতির সঙ্গে কিছুদিন কাটিয়ে যান, মাসখানেক থেকে যান। তো তিনি এসেছেন চা বাগানে, থাকবেন, কয়েক মাস থাকবেন তিনি। তো একসঙ্গে শাশুড়ি বৌমা আনন্দ করে বাইরে বাজার করতে গেছে। চা বাগান থেকে বেশ অনেকটা পথ ড্রাইভ করে গেলে তবে কিন্তু মূল লোকালয় এবং সেখানের বাজার, মেন বসতি যেইটা। তো সেইখান থেকে বাজার টাজার করে নিয়ে দুজনে তো ফিরেছেন বাড়িতে। বাড়িতে ফিরে যিনি মা তিনি গিয়েছেন ওয়াশরুমে, তিনি হয়তো গাটা ধোবেন, একটু চেঞ্জ করবেন, তিনি একটু মানে ফ্রেশনড আপ হবেন। তো তিনি ওপরে গিয়েছেন, আর আমার এই বোনটি সে নিচে তার কিছু স্টাফকে নিয়ে, মানে বাড়ির কিছু ডোমেস্টিক হেল্পকে নিয়ে যা যা বাজার এসেছে সেগুলোকে সুন্দর করে তুলে রাখা, তাকে তুলে রাখা, অনেক ব্যাপার থাকে, তো সেইগুলো করতে ব্যস্ত। এই করতে করতে হঠাৎ সে শুনতে পাচ্ছে যে ওপরে, মানে তার শাশুড়ি মায়ের গলা, মানে তার শাশুড়ি মা যেন কারুর সঙ্গে একটা কথা বলছেন। হ্যাঁ, শি ইজ টকিং টু সামওয়ান। তো ওপরে তো যতদূর মনে হচ্ছে কেউ নেই, তাহলে কার সঙ্গে কথা বলছেন উনি? তো এই আমার এই বোনটি তো ওপরে উঠেছে, ওপরে উঠে দেখছেন যে তার শাশুড়ি মা কোনো রকমে একটি শাড়ি গায়ে জড়িয়ে বাথরুম থেকে বেরিয়ে এসেছেন। এসে বলছেন যে তুই আমাকে ডাকলি কেন, কি হয়েছে? তো আমার এই বোনটি বলছে আমি তো তোমায় ডাকিনি মা। বললেন না, তো আমার বাথরুমে নক করে তুই, তোর গলা তো তুই স্পষ্ট, তুই আমাকে মা মা বলে ডেকেছিস। আমি ভাবলাম যে কিছু একটা হয়তো গণ্ডগোল হয়েছে বাড়িতে, নাতিটিও ছোট, হয়তো কিছু একটা বিপদ আপদ হয়েছে, সেই জন্য বাথরুমে টোকা মেরে তুই আমাকে ডেকেছিস, আর্জেন্ট কিছু হবে। তখন তো এ বলছে না মা, আমি তো নিচে ছিলাম, আমি তো কাজ করছিলাম, আমি তো জিনিসপত্র গুছিয়ে তুলছিলাম সমস্ত তাকে, বা যথাস্থানে আমি জিনিসগুলোকে রাখছিলাম, এবং আমার অন্যান্য ডোমেস্টিক হেল্প যারা তারা আমার সঙ্গে নিচেই ছিল, আমি তো আসিনি। আর এই মা তো কিছুতেই বিশ্বাস করছেন না, বলল না, একদম পরিষ্কার নখ করে তোর গলাতে আমি শুনেছি মামা বলে ডাক। তখন তো খুব ঘাবড়িয়ে গিয়ে নিচ থেকে একজন পরিচারিকাকে ডেকে, তো আমার এই বোনটি বলেছে তুমি বলো তো আমি কোথায় ছিলাম। তো পরিচারিকা বলেছে না, মেম সাহেব তো আমার সঙ্গেই ছিল, নিচে কাজ করছিল, ওপরে তো ছিল না। তখন একটা প্রচণ্ড ভয়, মানে এই ভদ্রমহিলা, মানে যিনি মা, তিনি তো হাত পা তার কাঁপতে শুরু করেছে, তিনি বসে পড়েছেন ধপ করেছে। আর এইবারে আমার এই বোনটি কিন্তু মানে কোরিলেট করতে পারছে যে আগে দুদিন শোনা পরিচিত কণ্ঠের ডাক, আজকে আবার একটা ডাক, এই আওয়াজগুলো এই যে হচ্ছে, তার মানে এগুলোর মধ্যে কি কোনো সম্পর্ক রয়েছে? মনে সন্দেহ আস্তে আস্তে দানা বাঁধছে। এইবারে যখন এই কর্তা ব্যক্তিটি, মানে আমার সেই বোনের হাজব্যান্ড, সে যখন প্রথমে তো সে একটু উড়িয়েই দিয়েছিল ব্যাপারটাকে, যে মনের ভ্রম ভেবে, এবারে যখন দেখলো যে না, মানে তার স্ত্রী শুনেছেন, তার সন্তান শুনেছে, তার মা পর্যন্ত শুনলো যে এরকম একটা ডাকাডাকির ব্যাপার, একটা বিষয়, যে কেউ একটা ডাকছে এবং পরিচিত গলা করে, তখন সে আস্তে আস্তে তার মনেও একটু সন্দেহ দানা বাঁধছে। মানে এই ব্যাপারটাকে সম্পূর্ণ আজগুবি মনের ভুল বলে কিন্তু আর উড়িয়ে দেওয়া যায় না। এইবারে ঘটল ক্লাইম্যাক্স। একদিন এই ভদ্রলোকটি, মানে আমার এই বোনের যে হাজব্যান্ড, সে কিন্তু, তিনি এরকম কাজ করছেন, তিনি স্পষ্ট শুনছেন দরজার বাইরে থেকে তার চৌকিদার তাকে ডাকছেন,
সাপ সাপ বলে ডাকছে। এবং সে প্রথমে তো বুঝতে পারেনি, ভেবেছে যে হ্যাঁ চৌকিদারি এসে ডাকছে। একদম স্পষ্ট তার গলা। দরজা খুলে দেখছে কেউ নেই। কিন্তু ইনি তো নাছোড়, যে শেষ না দেখে তো আমি ছাড়বো না, যে কে এটা, আমাকে দেখতেই হবে যে চৌকিদার নিজে এসেছিল কিনা। এক লাফে দৌড়ে বাইরে গিয়ে বেশ কিছুটা পথ যেতে হয় মেন গেটটার কাছে। তো কিছুটা দৌড়ে গিয়ে দেখছে মেন দরজার সামনে চৌকিদার তো দিব্যি বসে বসে মোবাইল ফোনে গান শুনছে। এবার তো তিনি অবাক হয়ে গিয়ে বলছেন যে তুম গয়ে থে উপর, तुमने मुझे बुलाया? मैं नहीं साहब जी, मैं तो नहीं गया था ऊपर, मैंने आपको नहीं बुलाया। এইবারে তো তাজ্জব ব্যাপার, এই যে কর্তা ব্যক্তি যিনি, তিনিও তো এবারে সেই একই ঘটনার শিকার হলেন। তাহলে বোঝা গেল যে কেউ একটা ডাকে, আর পরিচিতর গলাতেই ডাকে। বিভিন্ন জনকে বিভিন্ন সময় তারা ডেকেছে। এইবারের কাণ্ড হলো কি, যেরকম হয় যে যখন মানে এটা তো একটা ট্রান্সফারেবল জবের মতো, যে একটা চা বাগান থেকে আবার আরেকটা চা বাগানে, একটা বাংলো থেকে আরেকটা বাংলোতে শিফট করেন মানুষজন। তো ওনাদের এবারে এই চা বাগানে এই বাড়িতে থাকার টার্মটা শেষ হয়ে গেছে, এবারে অন্য আরেকটি বাংলোতে যাবার পালা। ঠিক যাবার আগে যখন সব মানে গোছগাছ চলছে, একদম ফাইনাল ডে প্রায় এসে গেছে, সব গোছগাছ করছে আজকালের মধ্যেই বেরিয়ে পড়া নতুন বাংলোর উদ্দেশ্যে, সেই সময় এই শাশুড়ি মা আর বৌমা দুজন মিলে শুনছে যে তাদের বসার ঘরের সিঁড়ির মানে একদম সিঁড়িতে দাঁড়িয়ে কেউ তাদেরকে আবার মেমসাপ মেমসাপ বলে ডাকছে। দুজন দুজনের মুখের দিকে তাকালেন এবং বুঝতে পারলেন যে এটা কোনো স্বাভাবিক কণ্ঠস্বর নয়। দারোয়ান এইভাবে ঘরের ভেতর ঢুকে এসে কখনোই ডাকতে পারে না। তো এইটা যেন একবার শেষবারের মতো চেষ্টা যে তার ডাকে কেউ সাড়া দেয় কিনা দেখার জন্য। দেখো কি ঘটেছিল, কবে ঘটেছিল, কে ডাকে, এই রহস্যভেদ কিন্তু এই পরিবারটি করতে পারেনি। তারা জানার চেষ্টা করেছিলেন একটু একটু, কিন্তু সঠিক উত্তর বা বিশ্বাসযোগ্য কোনো উত্তর কিন্তু তারা খুঁজে পাননি। তো এই ছিল একটা অদ্ভুত ঘটনা, কিন্তু ঘটনা আরও বাকি আছে। এরপরে আরও কিছু এই পরিবারটির সঙ্গে ঘটে। এইবার এই পরিবারটি গিয়ে উঠল আরেকটি বাংলোতে। এই বাংলোগুলি কিন্তু সত্যি খুব সুন্দর হয়। আমার যদিও সৌভাগ্য হয়নি যে চা বাগানের এইরকম প্রাসাদোপম বাংলোকে ভেতর থেকে দেখার, যা কয়েকটা বাংলো দেখেছি সে খুব ছোট্টবেলায় দূর থেকে, কিন্তু ভেতরে ঢুকে দেখার সুযোগ হয়নি কখনো। কিন্তু আমি শুনেছি যে যে ভীষণ সুন্দর হয়, ইন্টারনেটে ছবিও পাওয়া যায়। তো বিশাল ব্যবস্থা ভেতরে, আসলে ব্রিটিশদের তৈরি করা তো এই বাংলোগুলি। আর সেই রকম মানে একটা করে ওদের নার্সারি থাকে, যেটাকে ওরা বলে বাবা কামরা, গেস্ট রুম থাকে, গেস্ট রুম একাধিক থাকে, বড়া গেস্ট রুম, ছোটা গেস্ট রুম, এরকম অনেক রকমের গেস্ট রুম থাকে, স্টাফদের থাকার জায়গা থাকে। মানে একটা এলাহি কাণ্ড, বিরাট ব্যাপার, মানে একদম সাহেবি কেতা দুরস্ত যাকে বলে সেই রকমভাবে সুন্দর করে সাজানো এই চা বাগানের বাংলোগুলো। তো সেই রকম একটা বাংলো ছেড়ে ওনারা এবারে এসছেন আরেকটা বাংলোতে। এই বাংলোতে যেটা গেস্ট রুম, পরে তারা জানতে পেরেছিলেন যে এই গেস্ট রুমটি কিন্তু হন্টেড, বিশেষ করে যেটা বড়া গেস্ট রুম।
সেই গেস্ট রুমটা কিন্তু হন্টেড। কিন্তু যখন তারা থাকতেন তখন গেস্ট রুমটা খুব একটা প্রথম দিকে ব্যবহার করতে হয়নি কাউকে। আর আমার এই বোনটি সে সে তো সকালবেলার দিকে যেত গেস্ট রুমে গিয়ে ঝাড়পোছ করা বা সেটাকে সুন্দর করে সাজিয়ে রাখা, এবং সে যেত কোনো পরিচারিকাকে সঙ্গে নিয়ে সেখানে ঝাড়পোছ করা, ডাস্টিং করা, বিছানা পাল্টানো, সমস্ত কিছু যা হয় বাড়িতে। কিন্তু রাতের বেলায় কখনো যাওয়ার প্রয়োজন হয়নি গেস্ট রুমে। আর থাকা তো নয়ই, কারণ তাদের মাস্টার বেডরুম তো রয়েইছে অন্যত্র। অনেক সময় তারা ওই যে বাবা কামরা যেটা ছিল মানে নার্সারিটা, সেটাকে বা তার সঙ্গে যে একটু এক্সটেনশন কিছু কোনো ঘর থাকলে সেখানেও অনেক সময় অনেক গেস্ট থেকে যেতেন। কাজেই সব সময় সব গেস্ট রুম যে ইউজ হতো সেটাও নয়। কিন্তু একবার এমন হয় যে এই এই ভদ্রলোক যিনি এই পরিবার নিয়ে বাংলোয় রয়েছেন, তার এক ঊর্ধ্বতন কোনো অফিসার তিনি আসেন। এই তারা তো আসেন বিভিন্ন টি গার্ডেন্স ভিজিট করতে, তো এলে ওনার বাড়িতে থাকবেন স্বাভাবিকভাবে, সেটাই তো ওনার বাড়িতে থাকছেন। এবং থাকছেন যেখানে, যেহেতু তিনি বস মানুষ, অতএব তাকে সবচাইতে সুন্দর ঘরটা তাকে দিতে হবে। আর এই বড়া গেস্ট রুম যেটা, সেটাই ছিল সবচাইতে সুন্দর ঘর, গেস্ট রুম এবং সবচাইতে সুন্দর গেস্ট রুম সেইটা। তো সেইখানেই এই ভদ্রলোকের থাকার ব্যবস্থা করা হয়। কিন্তু খুব সকালবেলাতে দেখা যায় যে তিনি উঠে পড়েছেন এবং তিনি বলছেন যে আমি মানে ওনার যাওয়ারও সময় হয়ে গেছে, বলছে আমি এই গেস্ট রুমটাতে কিন্তু আর থাকবো না। তখন এই ভদ্রলোক যিনি এই বাংলোর কর্তা যিনি রয়েছেন, তিনি জিজ্ঞেস করেন যে কেন স্যার, কোনো অসুবিধা হচ্ছে? তাহলে বলুন যে আমি সেটাকে রেকটিফাই করার চেষ্টা করি, যে যদি কোনো রকম অসুবিধা, কোনো ব্যবস্থাপনার কোনো ত্রুটি থেকে থাকে আমাদের তরফ থেকে। বলছে না না, সেরকম কোনো ত্রুটি কিচ্ছু নেই, মানে ব্যবস্থাপনা ওয়াজ এক্সেলেন্ট, কিন্তু সামহাও আমি না এখানে থাকবো না। কেন থাকবো না সেটা কিন্তু তিনি পরেও কখনো বলেননি। এক হতে পারে তিনি হয়তো কোনো একটা এই রকম অতীন্দ্রিয় কোনো ঘটনা হয়তো তিনি তার সাক্ষী হয়েছিলেন। আর তিনি এক নম্বর তো তিনি বলতে চাননি, কারণ এই পরিবারটি তো ওই বাংলোতেই রয়েছে, যদি তাদেরকে বলেন তো তারা ভয় পেয়ে যেতে পারে। আরেকটাও হতে পারে যে অনেক সময়তে আমি যদি বলি, লোকে কি বলবে যে আমি ভীতু, লোকে বলবে যে এটা বলছি আমার মানসিক বৈকল্য, আমি বোধহয় নিজেই মানে এটা আমার ভ্রম, যেটা আমি ভয় পেয়ে গেছি এত বড় একটা লোক হয়ে। কাজে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছিল হয়তো তার মাথায়, তাই জন্য তিনি কিন্তু বলেননি যে কেন তিনি থাকবেন না। তো এইটা একটা ছোট্ট ঘটনা, যেটার থেকে কিন্তু কারণ এটা আবার মানে ভালো করে বোঝা গেছিল যখন আমার এই বোনটি জানতে পারে যে সিমিলার এইরকম আরেকটি ইনসিডেন্টও কিন্তু হয়েছিল এই বাংলোতে। কেউ একজন গেস্ট হয়ে এসেছিলেন, তিনিও কোনো একজন কর্তা ব্যক্তি তিনি ছিলেন, তিনিও কিন্তু চলে গিয়েছিলেন ভোরবেলাতে, তিনি আর থাকেননি, তিনি অন্যত্র গিয়ে উঠেছিলেন। অতএব এই গেস্ট হাউসের এই ঘরটি মানে বড়া গেস্ট হাউস, যেটা মানে বড়া কামরা, যেটা গেস্ট রুম, গেস্ট হাউস নয়, বড়া গেস্ট রুম, সেইটাতে কিছু একটা গণ্ডগোল নিশ্চয়ই আছে, নইলে বারবার গেস্টরা কেন এখানে থাকতে আপত্তি জানাবেন। তো এইটা একটা ঘটনা কিন্তু ঘটেছিল। কেমন লাগলো তোমাদের গল্প সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর আমি আমার এই ভিডিওর মাধ্যমেই আমার সেই বোনকে ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর তার জীবনের অভিজ্ঞতা, সত্যিকারের তার জীবনের অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করার জন্য, এবং আমাকে পারমিশন দেওয়া যে আমি যাতে তোমাদের সামনে
তুলে ধরতে পারি সেই ঘটনা, সেই জন্য তাকে আমার ধন্যবাদ। এবারে আরেকটি গল্প বলে আজকের আসরটা শেষ করব, যে এইটি কিন্তু শোনা আমার আমার বোন, যার বান্ধবীর কথা এতক্ষণ বলছিলাম, সেও আমার একটি বোন, কিন্তু আমার এই এই বোনদের কথা আমি বলবো। আমার ভগ্নিপতির কাছে শোনা আমার এই গল্প। আমার ভগ্নিপতি তো দীর্ঘদিন ধরেই রয়েছেন চা বাগানে, তিনি আর আমার বোন তো বিয়ে হওয়ার পরে গিয়েছেন। তার আগের একটা গল্প, মানে বিয়ে হয়ে আমার বোন যাবার আগের একটি কাহিনী আমার সঙ্গে সে শেয়ার করেছে। এই রকমই কোনো একটি চা বাংলোতে একদিন তারা সবাই আমন্ত্রিত। তারা, যেটা হয় বাইরে লনের মতো জায়গা, সেখানে বসে খাওয়া দাওয়া, একটা হয় না সুন্দর একটা বেশ পার্টি আমেজ, তো সেই রকম পাহাড়ের কোলে বসে কয়েকজন বন্ধু গল্পগুজব করছেন, ডিনার করবেন, এরকম একটাই হঠাৎ করে তাদের কানে একটা কাঁচ ভাঙার আওয়াজ আসে, এবং বেশ জোরে আওয়াজটি। দৌড়ে 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 তারা ভেতরে যায়, গিয়ে দেখে যে মানে বিশাল বড় বাংলো, তো আন্দাজ করে গিয়ে দেখে যে ওই বাংলোয় বাবা কামরা, যেটা মানে নার্সারি, যেখানে বাচ্চাদের থাকার কথা, সেই ঘরের একটি কাঁচ ভেঙে গেছে। আর ঘরে সাদা বিছানার চাদরের ওপরে একটা ছোট্ট একটা বাচ্চার কাদামাখা পায়ের ছাপ, মানে একটা ফুটপ্রিন্ট, কাদায় মাখানো, কিন্তু ছোট্ট একটা বাচ্চার পায়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে, এবং একটাই ছাপ। চারিদিকে খোঁজা হলো, ইটস ভেরি স্ট্রেঞ্জ যে কোনো জায়গাতে কোনো তন্ন তন্ন করে আর কোথাও কোনো পায়ের ছাপ নেই, আর কোথাও কোনো রকম ক্লু নেই, হঠাৎ একটাই পায়ের ছাপ একটা সাদা ধপধপে চাদরের ওপরে, এর মানেটা কি? এইবারে যখন সমস্ত স্টাফদেরকে একত্রিত করে খোঁজা হচ্ছে যে কি হলো, একটা সেফটি সিকিউরিটির ব্যাপার, তো কে কাঁচ ভাঙলো, কে বাড়ির ভেতরে ঢুকলো, তখন আস্তে আস্তে একটা গল্প তাদের মানে তারা শুনলো ওই পুরনো স্টাফদের মুখে, যে এইখানের এই বাবা কামরাটা নাকি হন্টেড ইন দ্য সেন্স যে যেই ব্রিটিশ ভদ্রলোক প্রথম এই বাংলোটি বানান, তিনি ছিলেন নিঃসন্তান, আর নিঃসন্তান ছিলেন বলেই তারা একটি লোকাল বাচ্চাকে দত্তক নেন। ভালোই কাটছিল দত্তক সন্তানকে নিয়ে তাদের দিন, কিন্তু এর মধ্যে কি হয় যে যিনি মেম সাহেব, তিনি নিজে কনসিভ করেন, শি গট প্রেগনেন্ট। তো সেটাও খুব আনন্দের ব্যাপার যে তাদের নিজেদের রক্তের সন্তান পৃথিবীতে আসে, কিন্তু যেটা দুঃখের ব্যাপার, যেই নিজের রক্তের সন্তান পৃথিবীতে আসে, সেই আগের দত্তক নেওয়া ছেলেটির প্রতি অবহেলা শুরু হয়, তার আদর যত্ন, তার সব কিছুতে ঘাটতি দেখা দেয়, এবং খুব তাকে বাজেভাবে ট্রিট করা হয়। মানে যতটা আদরে সে আগে ছিল, এখন কিন্তু মনে হয় সে যেন ব্রাত্য, তার যেন আর এই সংসারে কোনো প্রয়োজন নেই। এরকম করতে করতে কোনো একটি দুর্ঘটনায় এই বাচ্চাটি মারা যায়, আর মারা যাওয়ার পর ওই বাবা কামরার পেছন দিকেই একটি জায়গাতে তাকে কিন্তু সমাধিস্থ করা হয়, তার গ্রেভটা ওখানে রয়েছে। অ্যান্ড মানে এটা বিলিভ করা হয় যে এই বাচ্চাটির আত্মা হি হন্টস দিস নার্সারি। তো এই বাবা কামরাতে সে কিন্তু আসে, তার ছোট্ট মন যেটা ভেঙে গেছে, তার বাবা মায়ের, পালিত বাবা মায়ের দুর্ব্যবহারে, অবহেলায়, তার মনটে ছোট্ট শিশুর যে কোমল মনে আঘাত পৌঁছেছে, হি ওয়াজ ভেরি হার্ট ব্রোকেন, এবং ওরকমভাবে অপঘাতে সে মারা যায়। তো সেই শোকটা কিন্তু এই আত্মা ভুলতে পারেনি,
এবং সে বারবার সেই নার্সারিটাকে ভিজিট করে। এই রকম একটা গল্প চালু আছে। তো আজ এই ছিল আমার চা বাগানের ভূতের গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আবারও বলছি, তোমাদের কাছেও যদি থেকে থাকে এমন কোনো গল্প, মানে যা সত্যি, গল্প হলেও সত্যি, আসরের নাম, মানে ঠিক গল্প নয়, মানে আই ডোন্ট ওয়ান্ট এনি ইম্যাজিনারি স্টোরি অর ফিকশন, আই ওয়ান্ট রিয়েল স্টোরি, রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্সেস। তো সেইগুলো, সেই রকম যদি এক্সপিরিয়েন্স কিছু হয়ে থাকে তোমাদের বা তোমাদের বিশ্বস্ত কোনো মানুষের, তাহলে তোমরা ভিডিও ক্লিপ বা অডিও ক্লিপ করে আমার সঙ্গে শেয়ার করতে পারো তোমাদের কাহিনী। আমি গল্প হলেও সত্যির কোনো এক আসরে সেটাকে আপলোড করে দেব। যোগাযোগের জন্য ইমেল আইডি অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটা তোমরা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর সঙ্গে থেকো, কেমন লাগলো অবশ্যই জানিও, কারণ তোমাদের ফিডব্যাক আমাদের কাছে অত্যন্ত দামি। তোমাদের কি ভালো লাগছে, কি ভালো লাগছে না, এইটা জানা আমাদের খুব প্রয়োজন। আবার দেখা হয়ে যাবে কোনো এক গল্প হলেও সত্যির আসরে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো সবাই।